ঘাম ঝরিয়ে পরিশ্রম করলে কি প্রচুর অর্থ ইনকাম করা যায়? এই চিন্তাভাবনা কিন্তু একদম ভুল। যদি ঘাম ঝরিয়ে পরিশ্রম করাই শ্রেষ্ঠ উপায় হতো, তাহলে আজকে লেবার শ্রেণী বলে কিছু থাকতো না, তারাই আজকে আম্বানি আদানি হয়ে যেত। প্রত্যেকটা জিনিসের না একটা সঠিক পদক্ষেপ আছে। ওয়ার্ক করলেই হয় না বস, ওয়ার্কটাকে স্মার্ট ওয়ার্ক করতে হয়, স্মার্ট ওয়ার্ক দরকার। এবং তার জন্য আমি 5টা পয়েন্ট এই ভিডিওতে আপনাদের বলবো, যেগুলোকে ফলো করলে আপনারাও এই স্মার্ট ওয়ার্কের মধ্যে দিয়ে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন। বেকার খেটে বেকার করে কোনো লাভ নেই, তাই সঠিক পথ অবলম্বন করাটাই মেন দরকার। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদেরকে অনেক স্বাগত। তো প্রিয় দর্শক বন্ধু, টাকা হচ্ছে এমন জিনিস, অর্থ এমন জিনিস, অর্থ ছাড়া এক মুহূর্ত চলে না, এক মুহূর্ত না। যেখানে যাবেন সেখানেই অর্থ, অর্থ ছাড়া কোনো সম্মানও নেই। কেউ অর্থ না থাকলে সম্মানও করবে না। অনেকে বলে দেখবেন যে সব সময় টাকা টাকা করিস না। তো টাকা যাদের টাকা থাকে না তাদের মন থাকে না, তাদের মানে কোনো থাকে না, ও থাকে না। এটা হচ্ছে সেই আঙুর ফল টক একটা গল্প আছে না, ঠিক সেরকম। যাদের নেই বা কম আছে তারাই এই কথাগুলো বলে। টাকা সব সময় দরকার। একটা শরীর খারাপ করলে হসপিটালে গেলেও টাকার প্রয়োজন। এবার টাকা তো সবাই কামাতে যায়, তার জন্য সকালবেলা থেকে রাত পর্যন্ত সবাই পরিশ্রম করছে, প্রত্যেকের নিজের মতো করে পরিশ্রম করছে। কিন্তু সবাই কি একই শিখরে পৌঁছাচ্ছে না। আমি বেশ কয়েকটা পয়েন্টকে তুলে ধরব, যেগুলোকে ফলো করাটা আমাদের অবশ্যই দরকার। টাকাকে ভালোবাসতে হবে। আমরা যেমন আমাদের ভালোবাসা জিনিসটাকে আঁকড়ে ধরে থাকি, টাকাকেও সেমনি ভালোবেসে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরা মিন্স টাকাকে রাখতে হবে নিজের জন্য, টাকাকে সঞ্চয় করতে হবে নিজের জন্য। এই টাকাই আপনাকে একদিন অনেক বড়লোক, অনেক রিচ ম্যান করে তুলতে পারে, একমাত্র টাকাই পারে। তাই জন্য কিভাবে একটু একটু করে জমিয়ে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি করা যায়, সেই প্ল্যানিং কিন্তু আজ থেকেই শুরু করতে হবে। আমি যে 5টা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো তো আপনারা শুনবেনই। আর শুধু শুনলে বা মোটিভেশনাল ভিডিও দেখতে এসছেন, শুনছি বেশ ভালো লাগছে, এটা নয়। এগুলোকে শুধু শুনলেই হবে না, এগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হবে। আর আপনাকে কথা দিচ্ছি, যদি এইগুলো আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাকে আর অর্থের পেছনে দৌড়াতে হবে না। তখন দেখবেন অর্থ আপনার পেছনে দৌড়াচ্ছে। তো আমি এবার পয়েন্টগুলোতে চলে যাই। প্রথম পয়েন্ট, অর্থের অপচয় বন্ধ করুন। এবার বলবেন, অর্থের অপচয় কে করে? সবাই কিন্তু নিজের প্রয়োজনেই কিন্তু জিনিসপত্র কেনার কারণে বা যে কোনো কারণে অর্থের খরচ করে। কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন, অর্থের অপচয় কিন্তু প্রত্যেকেই করে। নিজের প্রয়োজনের বাইরেও তারা অনেক জিনিস কিনে ফেলে। কোনটা ওয়ান্ট আর কোনটা নিড এইটাই বোঝে না। কোনটা আমার দরকার আর কোনটা আমি মনের ইচ্ছা চাই, এর পার্থক্যটা করতে শিখতে হবে। যা দেখবো কেনার শখ করব, কেন করবেন? আপনি কি আম্বানি? যা ইচ্ছা তাই করবো? আম্বানি পরিবারও তাই করে না বোধহয়। যেটুকু প্রয়োজন সেটুকুই কিনবেন, আর সব কিছুই প্রি প্ল্যান করে কিনবেন। আপনি হয়তো ভাবলেন এক্ষুনি গাড়ি দরকার, চলে গেলেন কালকে গাড়ি কিনতে, কি না ইএমআইয়ে কিনবো। কেন? সব কিছু চেষ্টা করবেন প্রি প্ল্যানে করতে, মানে কিছুদিন আগে থেকে প্ল্যান করে নেবেন, যাতে করে আপনাদের এই হিসাবটা করতে সুবিধা হয়। আর ঘরে দেখবেন অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস পড়ে রয়েছে, যেগুলো আপনাদের 5-6 মাস প্রয়োজনই হয়নি, আপনি হাতও দেননি। তো সেই সমস্ত জিনিসগুলোকে আপনি বাছুন এবং বিক্রি করার চেষ্টা করুন। সব জিনিস তো আর বিক্রি হয় না। তো আপনি অন্তত শিখে নিন যে এই রকম ভুল যেন আগামী দিনে আর না হয়। কারণ এইগুলো কিন্তু প্রচুর অপচয় হয়। আমি একটা ছোট্ট জিনিস দিয়ে আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রতিদিন 1 টাকা জমিয়েও
500 টাকা করা যায়, 43 লাখ টাকা করা যায়। 1 তারিখে 1 টাকা, 2 তারিখে 2 টাকা, 3 তারিখে 3 টাকা, এমনি করে 30 তারিখে 30 টাকা, 31 তারিখে 31 টাকা, হয়ে যাচ্ছে কত মোট মাসের শেষে 496 টাকা। আপনারা হিসাব করে দেখবেন 500 টাকা, এই 500 টাকা করে আপনি জমান না 5 বছর 10 বছর কত হয় দেখুন। এটা পুরো ফকটিয়ার টাকা, আপনি প্রতিদিন বিড়ি সিগারেট খেয়ে উড়িয়ে দেন। তো এই রকমভাবেই অনেক কিছু প্ল্যান আছে যেগুলো করতে হয় এবং নিজেকে পয়সা রাখতে হয়। সেই জন্যই বললাম প্রথমেই আপনাদের কাজ অর্থের অপচয়টাকে বন্ধ করুন। নাম্বার 2, সঠিক লক্ষ্য স্থির করুন। সবাই দেখেছি, ম্যাক্সিমাম জন, সবাইকে বলবো না, ম্যাক্সিমাম জন দেখেছি কোনো লক্ষ্য নেই, কোনো কোথায় যাবে জানে না, চললো, মানে একটা কিছু করতে হবে আমাকে, চললো। কিন্তু তা নয়, প্রত্যেককে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে। আমি ডাক্তার বনতে চাই, আমি উকিল বনতে চাই, আমি ভালো ইঞ্জিনিয়ার হতে চাই। প্রত্যেকেই, কোনো জিনিসটাই খারাপ নয়। আমি ভালো পেন্টার হতে চাই, আমি ভালো আর্টিস্ট হতে চাই, কোনো জিনিসটাই খারাপ নয়। শুধু নিজের লক্ষ্যটা থাকবে ওই একটা জায়গায়, ওই একটা জায়গাতেই ফোকাস থাকবে, সেই ফোকাসে এগিয়ে চলতে হবে। আপনি স্টেশনে গেলেন, যা ট্রেন আসছে চেপে পড়লেন, যা যেখানে নিয়ে যাবে যাব, এটা কি? আপনাকে আগে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি দিল্লি যাবেন। এরপর তো আপনি মানে ওয়েটাকে ভাবতে পারবেন না। আগে লক্ষ্যটাকে ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করুন, তারপরে ওয়েটা বার করার চেষ্টা করুন যে কিভাবে আমি ওই জায়গায় পৌঁছাতে পারি। যেমন কোন ট্রেনে চাপলে আমি দিল্লি পৌঁছাবো, সেরকম কোন পথে গেলে আমি ওই ভালো উকিল হতে পারবো বা ভালো ডাক্তার হতে পারবো। তাই জন্য লক্ষ্য স্থির রাখতে হবে। অনেক রকম লক্ষ্য থাকতে পারে, শুধু উকিল ডাক্তার নয়। আমার 5 বছর পর 10 লাখ টাকার দরকার, তার লক্ষ্যটা আমাকে তার জন্য পরিশ্রম করতে হবে, টাকা জমাতে হবে। আমার 10 বছর পর লক্ষ্য ধরুন 1 কোটি টাকা, 20 বছর পর লক্ষ্য 1 কোটি টাকা, যার যেমন লক্ষ্য আর কি, সেটা বলছি। তো প্রত্যেকেই না নিজের লক্ষ্য অনুযায়ী নিজের মানে ওয়েটাকে খোঁজার চেষ্টা করুন। শুধু ভাবলেই হবে না, নিজেকে ওই ওয়েটা খুঁজে বার করতে হবে আর এগিয়ে চলতে হবে। তাই জন্য লক্ষ্য স্থির করে এগোতে হবে, তবেই কিন্তু সফলতা সম্ভব, একদম 100% সফলতা সম্ভব। নাম্বার 3, যেখানে কর্মসংস্থান থাকবে আপনি যেন সেখানেই থাকেন। যেখানেই কর্মসংস্থান থাকবে আপনি যেন সেখানেই থাকবেন। দেখবেন গ্রামের দিকে কর্মসংস্থান খুব কম থাকে, টাউনের দিকে অনেক বেশি। তো আমি বলবো যেখানে গেলে আপনি কাজ পাবেন, আপনার রুজি রোজগার হবে, আপনার পেটটা ভর্তি হবে, আপনি সেখানে থাকবেন। কি দরকার আপনার গ্রামে পড়ে থেকে চাষবাস করার? আপনার তো উজ্জ্বল ভবিষ্যৎ থাকতে পারে। আপনি যদি আপনার লক্ষ্য অনেক উঁচুতে থাকে, তাহলে আমি বলছি না যে সব গ্রাম থেকে সবাই যদি চলে আসে তাহলে গ্রামের চাষগুলো কী করে, আমরা খাবো কি? আমি সে কথা বলছি না। কারোর তো লক্ষ্য অন্যরকম হতে পারে, কারণ যারা কাল্টিভেশন করে তাদেরও কিন্তু খারাপ বলছি না, কারণ তারা না থাকলে তো আমরা বাঁচবই না। কিন্তু তাদের মধ্যেও তো কেউ আছে যারা অন্য পথে যেতে পছন্দ করে, যে আমার এইটা লক্ষ্য। তো তারা নিজেদের কাজের সূত্রে কাজ খোঁজার জন্য তাদের যেখানে কাজ সেখানে চলে আসতে হবে, সেখানেই থাকতে হবে। ওই মানে কি বলে ওই মানে ভিটে মাটির যে মায়া, সেটাকে ত্যাগ করতে হবে প্রয়োজন পড়লে। কারণ ওইটাকে নিয়ে বসে কিন্তু জীবন কেটে যাবে না। পকেটে পয়সা না থাকলে কিন্তু কেউ আপনাকে পছন্দ করবে না, কেউ আপনাকে পাত্তাও দেবে না, সম্মানও দেবে না। তাই জন্য সব সময় যেখানে কর্মসংস্থান সেখানে আপনি। নাম্বার 4, যারা আপনার আশেপাশে আপনার কাজে বাধা দেবে সেই নেগেটিভ বন্ধুদের থেকে দূরে থাকুন। নেগেটিভ বন্ধু অথবা রিলেটিভের থেকে দূরে থাকুন। এবার বলবেন
বন্ধু বান্ধব রিলেটিভ ওরা ওরকমই হয় আমরা জানি, ও দেখিনি আমরা ভাবি না। তো কেন বন্ধুত্ব করবেন বা রিলেটিভ, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন যারা পজিটিভ মনোভাবের, যারা আপনার যেটা গোল সেই সম্পর্কে তারা ভালোবাসে, তারা সেই সম্পর্কে আপনাকে অনেক ইনফরমেশান দিতে পারে, সেই রকম জনের সঙ্গে সম্পর্ক রাখবেন। আপনার বন্ধুবান্ধব হোক বা যেই হোক, যারা আপনার কাজে আপনাকে উৎসাহ দেবে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন। যারা নেগেটিভ মানুষ, ভালো করে বুঝুন, যারা নেগেটিভ মানুষ আপনাকে কাজ করতে বাধা দেয়, সে আপনার রিলেটিভ হোক কি বন্ধুবান্ধব হোক, তাদের থেকে ক্রোশ মাইল দূরে চলে যান, তাদের ওই ধারে কাছেই থাকবেন না। কারণ তারা হচ্ছে আপনার জীবনে সাফল্যে উন্নতি করতে বাধা। তারা আপনাকে কোনো দিন ওই উঁচুতে পৌঁছাতেই দেবে না। আপনি ওই সঙ্গ পুরো ভুলে যান, ত্যাগ করুন। আপনার লক্ষ্য যেদিকে সেদিকে এগোন। আপনার লক্ষ্যের মধ্যে আপনি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি ওই ক্যাটাগরির মানুষের সঙ্গে পরামর্শ নিন। দেওয়ার পরে তাদের কোনো লেকচার শুনুন, সেই মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের কাছ থেকে কিছু ভালো কিছু শিখুন, জানুন। ওই ক্যাটাগরির মধ্যেই আপনি থাকবেন। কোনো বাজে ক্যাটাগরির সঙ্গে আপনার কোনো বেশি সম্পর্ক নেই। ও হাই হ্যালো ঠিক আছে, এইটুকুর মধ্যেই বেশি গিয়ে আড্ডা মারবেন, চা খাবেন, নিজের সময়টা অপচয় করবেন না। নিজেকে বুঝুন। আর একটা কথাই বারবার বলবো, নিজের পকেট ফাঁকা হলে কিন্তু কেউ আপনাকে সম্মান করবে না। যে বন্ধুর সঙ্গে আপনি টাইম কাটাচ্ছেন সেই বন্ধু কিন্তু আপনাকে পিছু ফেলে চলে যাবে। তাই জন্য নেগেটিভ রিলেটিভ এবং নেগেটিভ বন্ধুবান্ধব থেকে দূরে থাকুন। সবসময় নিজের ক্যাটাগরির মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। আমি আরেকটা কথা বলবো, ব্যবসা বা পার্টনারশিপ কিছু ক্ষেত্রে না সবসময় চেষ্টা করবেন আপনার বড় অথবা বয়সে ছোট এই রকম মানুষের সঙ্গে পার্টনারশিপ করার। সমবয়সীদের সঙ্গে একদম করবেন না। কারণ বলছি শুনুন, যারা আপনার চেয়ে বড় তারা যদি আপনার পার্টনার হয় তাহলে তারা আপনাকে অনেক কিছু বুদ্ধি দেবে, যে আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে এই বলছি অনেক বুদ্ধি দেবে যেগুলো আপনার কাজে লাগবে। আর যারা ছোট তারা আপনার কথা মতো কাজ করবে। কিন্তু যারা আপনার সমবয়সী তারা আপনার সঙ্গে বন্ধুত্বের মতো আচরণ করবে। আজকে কাজ হলো, একটু পার্টিতে বসি, কেউ কাউকে গ্রাহ্য করবে না। একটা ইগোইস্টিক ভাব, এই ব্যাপারগুলো প্রচুর কাজ করে, যেটা খুব খারাপ হয় ভবিষ্যতে। তাই জন্য যদি পার্টনারশিপও করতে হয় না, তাহলে বড় অথবা ছোট তার সাথে করবেন। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত, আপনাদেরকে আমি জানালাম। এরপর চলে আসি নেক্সট পয়েন্ট এবং আজকের লাস্ট পয়েন্ট। সঠিকভাবে এবং সঠিক পথে থাকুন। অনেকে পয়সা ইনকামের জন্য না অনেক 2 নম্বরই পথ বেছে নেয়, অনেক 2 নম্বরই পথ। কেউ আবার চুরি ডাকাতিও পথ, ছিনতাই, অনেক কিছুই করছে। একটাই তো লক্ষ্য, যে পয়সা ইনকাম। তো আমি বলবো যে ওইরকম চুরি ডাকাতি করে পয়সা ইনকাম করার দরকার নেই। সঠিক পথে থাকুন, সঠিকভাবে ইনকাম করুন। আপনি রাত্রে অন্তত শান্তি করে ঘুমোতে পারবেন। কখন পুলিশও তাড়া করছে, কখনো কে পাওনাদার আসছে, বহুত ফ্যাচাং। জীবনকে সরল করুন, সাধারণ করুন। দেখবেন আপনি নিজেও খুব সরলভাবে থাকতে পারবেন, স্বাধীনভাবে থাকতে পারবেন। আমি তো পরিষ্কার বলবো যে প্রত্যেকে খারাপ সঙ্গ ত্যাগ করে সঠিক পথে ইনকাম যেমন করছেন সেইভাবেই করুন। আপনি যেটা ভাবছেন না যে এখন এই পথে চলে ইনকামই হচ্ছে না, যারা 2 নম্বরই পথ গ্রহণ করেছে তারা কত দূরে এগিয়ে যাচ্ছে, কিন্তু এটা ক্ষণিকের, সাময়িক। একটা সময় কিন্তু তাকে মুখ থুবড়ে পড়তেই হবে, আর আপনি কিন্তু এগিয়ে চলবেন। তাই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, সঠিক পথে থেকে থাকুন, শান্তি করে ঘুমোতে পারবেন এবং আপনার সন্তানও একটা গর্ববোধ করবে যে এটা আমার বাবা কিংবা মা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন সব কিছু। তো আবার দেখা হবে, টাটা।